এই লেকচারে আমরা দেখব হচ্ছে সঞ্চার পথের সমীকরণ কি। প্রথমে আমরা একটু জানতে চাই যে সঞ্চার পথ বলতে কি বোঝায়। সঞ্চার পথ এটার মিনিং হচ্ছে কোনো একটা বিন্দুর চলার পথ। বিন্দুর চলার পথকে আমরা ম্যাথের ভাষায় বলি সঞ্চার পথ। তো কোনো একটা বিন্দু বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্নভাবে চলতে পারে, এই কারণে চলার পথটাও বিভিন্ন রকম হইতে পারে। কীরকম বিভিন্ন রকম হইতে পারে দেখো, কোনো একটা বিন্দু সোজা পথে চলতে পারে। সোজা পথে চললে চলার পথটা হবে সরল রেখা। তাহলে সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে একটা সঞ্চার পথের সমীকরণ আসতে পারে তোমার সরল রেখার সমীকরণ। বিভিন্ন শর্ত সাপেক্ষে কোনো বিন্দু বক্ররেখায় চলতে পারে, তাহলে সমীকরণগুলো বক্ররেখার সমীকরণ হইতে পারে। এখন বক্ররেখার সমীকরণগুলো কি কি হইতে পারে? বক্ররেখার মধ্যে আমরা যেগুলা পড়ব এর মধ্যে একটা হইতে পারে বৃত্ত, হইতে পারে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এই চারটা হইতে পারে। তো আমাকে বিভিন্ন ধরনের ইকুয়েশন বের করতে হবে, যে ইকুয়েশনগুলোর সরল রেখা বৃত্ত, উপবৃত্ত বা পরাবৃত্তর হবে। এখন এই জিনিসগুলো আসবে কোনো একটা জটিল সংখ্যা থেকে। এখন আসো প্রথমে আগে বোঝা যাক যে জটিল সংখ্যা থেকেই কেন বিভিন্ন সমীকরণ আসবে। সঞ্চার পথের সমীকরণগুলো আমরা কেন জটিল সংখ্যাতে পড়ব। আমরা কোনো একটা জটিল সংখ্যাকে যদি স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি, দেখো এটা আমার বাস্তব অক্ষ, এটা যদি আমার অবাস্তব অক্ষ হয়, ধরো আমার কাছে একটা জটিল সংখ্যা আছে এই জায়গায়। জটিল সংখ্যাটা হচ্ছে x প্লাস iy। একটা জটিল সংখ্যা আছে x প্লাস iy। তো আমরা বুঝি x প্লাস iy দিয়ে বুঝি যে আমার বাস্তব অক্ষ বরাবর যাওয়া লাগবে x পরিমাণে, এইটুকু আমার x, আর অবাস্তব অক্ষ বরাবর যে পরিমাণে যাওয়া লাগবে এটার পরিমাণটা হচ্ছে y। তাহলে আমি x প্লাস iy এই জায়গাটাতে পৌঁছে যাব। এখন জটিল সংখ্যা কোনটা? জটিল সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত যে অবস্থান ভেক্টরটা, এটাকে জটিল সংখ্যা বলে। মানে এই লাইনটা অ্যাকচুয়ালি জটিল সংখ্যা নির্দেশ করে, x প্লাস iy নির্দেশ করে এই লাইনটা। এখন তুমি খেয়াল করো, এই জায়গাটাতে তুমি যখন আসলা, এই জায়গায় কিন্তু একটা বিন্দু আছে, তাই না? এখন জটিল সংখ্যার ওই বিন্দুটাকে, যে বিন্দুটা দেওয়া আছে, ওই জটিল সংখ্যা যেটা আছে ওটাকে যদি আমরা প্রতিরূপী বিন্দুতে প্রকাশ করি, প্রতিরূপী বিন্দুতে প্রকাশ করি, তাহলে তুমি দেখো এটা হলো ভুজ x, কোটি হচ্ছে y। তাহলে এটা হচ্ছে x, y। কোনো একটা জটিল সংখ্যাকে এরকম আমরা প্রতিরূপী বিন্দুতে প্রকাশ করতে পারি x, y। যেমন ধরো একটা জটিল সংখ্যা আছে 3 প্লাস 4i। তোমাকে বলা হলে এর প্রতিরূপী বিন্দু কত? এর প্রতিরূপী বিন্দু হবে 3,4। ধরো একটা জটিল সংখ্যা আছে -5 প্লাস 7i। তোমাকে বলা হলো প্রতিরূপী বিন্দু কত? প্রতিরূপী বিন্দু হবে -5,7। ধরো একটা জটিল সংখ্যা আছে -3i। এর প্রতিরূপী বিন্দু কত? বিন্দুটা হবে 0,-3। তো এরকম জটিল সংখ্যাকে আমরা প্রতিরূপী বিন্দুতে প্রকাশ করতে পারি। এখন দেখো তোমার এইখানে একটা জটিল সংখ্যা যদি x প্লাস iy হয়, x প্লাস iy এটা যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এটাকে তুমি যদি একটা প্রতিরূপী বিন্দুতে প্রকাশ করো, তাহলে তোমার x আর y দুটো চলক পাচ্ছ। যেহেতু তুমি জটিল সংখ্যা থেকে x প্লাস iy জটিল সংখ্যা থেকে দুটো চলক পাও, এই কারণে জটিল সংখ্যাকে যদি একটা ফাংশন আকারে প্রকাশ করা হয় বা জটিল সংখ্যার মডুলাস নেওয়া হয় বা আর্গুমেন্ট নেওয়া হয়, এগুলা কোনো না কোনো একটা সমীকরণে নিয়ে যাবে তোমাকে। ওই সমীকরণটাকেই বলা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। বুঝছো? আমরা একটু দেখতে চাই কিভাবে হয়। তোমাকে কোশ্চেন করা থাকবে এরকম, ধরো মডুলাস অফ z এটা ইকুয়াল 5। কিসের সঞ্চার পথ নির্দেশ করে বা কিসের সমীকরণ নির্দেশ করে? একই কথা, কিসের সঞ্চার পথ নির্দেশ করে? এরকম ধরো কোশ্চেন দেওয়া থাকলো তোমাকে। হ্যাঁ, তো এখন তুমি সলভ করবে এভাবে। খেয়াল করো, তোমাকে বলা হয়েছে মডুলাস অফ z এটা ইকুয়াল 5। তাহলে মডুলাস অফ z এটা ইকুয়াল 5 তুমি লিখলা। প্রথম কাজটা হবে z এর মান যেটা দেওয়া আছে ওটা বসায় নিতে হবে। z এর মান কি দেওয়া ছিল? z এর মান দেওয়া ছিল x প্লাস iy। তাহলে তুমি z এর মানটা বসাবো। z এর মান হচ্ছে
এক্স প্লাস আই ওয়াই এটা ইকুয়াল 5 বসায় নিলাম। এখন খেয়াল করো, আমি যদি এখান থেকে মডুলাস তুলে দিই, মডুলাস তুলে দিলে এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস কী হবে বলো তো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল 5 এটা হবে। এবং দুই পাশে যদি বর্গ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল এই পাশে হবে 25 বা 5 এর উপরে স্কোয়ার। এই জিনিসটাকে তুমি একটু এই ইকুয়েশনটার সাথে মেলাও তো, দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল আর স্কোয়ার বা এ স্কোয়ারের সাথে মিলে কিনা। তা এইটা যদি এটার সাথে মিলে কার সমীকরণ নির্দেশ করে? বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে এটা সার্কেল নির্দেশ করবে বা বৃত্ত নির্দেশ করবে। এটাই অ্যান্সার। তোমাকে কোশ্চেন কয়েকভাবে বলতে পারে যে কিসের সমীকরণ নির্দেশ করে এটাও বলতে পারে, বা সমীকরণটা নির্ণয় করো এটাও বলতে পারে। তো সমীকরণটা নির্ণয় করতে বলে এইটুকুই অ্যান্সার। আর যদি বলে কিসের সমীকরণ নির্ণয় করো তাহলে পুরোটাই করতে হবে। আবারও কোশ্চেন দিচ্ছি, দেখো ধরো এই কোশ্চেনই জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হইলেই তোমাকে আবারও ধরো জিজ্ঞেস করা হয়েছে এরকম যে আর্গুমেন্ট অফ জেড, ধরো এটা আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল ধরো পাই বাই 4 কিসের সমীকরণ নির্দেশ করে এরকম বলা হইল। কিসের সমীকরণ নির্দেশ করে বা কিসের সঞ্চার পথ নির্দেশ করে এরকম বলা হইল। এবার আর্গুমেন্ট দেওয়া আছে, আগের বার মডুলাস দেওয়া ছিল। তো তুমি দেখো বলা আছে আর্গুমেন্ট অফ জেড এটা ইকুয়াল পাই বাই 4। তো জেড এর মান ফার্স্টে বসাইতে হবে, যাই করো জেড এর মানটা বসাইতে হবে। জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এটা ইকুয়াল পাই বাই 4। তাহলে এবার আর্গুমেন্টের সূত্র দাও। আর্গুমেন্টের সূত্র কি ছিল? আর্গুমেন্টের সূত্র ছিল tan ইনভার্স y বাই x, নাকি? আর্গুমেন্টের সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x এটা ইকুয়াল পাই বাই 4। এখন কথা হচ্ছে যে ভাইয়া আর্গুমেন্টের সূত্র তো বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হয়, আপনি এটাই কেন দিলেন? এটাই দেওয়ার কারণ হচ্ছে আর্গুমেন্টটা বলা আছে তোমার কত 45 ডিগ্রি না, পাই বাই 4। 45 ডিগ্রি মানে কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে হবে। প্রথম চতুর্ভাগের সূত্র এটাই, এই কারণে এটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমার ফোকাস হচ্ছে সমীকরণ বের করা। y বাই x ট্যানটা ওই পাশে চলে, ট্যান ইনভার্সটা ওই পাশে চলে গেলে হবে ট্যান পাই বাই 4। তুমি জানো ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে y বাই x এটা সমান ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে y সমান লেখা যাচ্ছে 1 ইন্টু এক্স বা y সমান লেখা যাচ্ছে x। তুমি ভাই এবার একটু এটাকে কম্পেয়ার করো তো, y সমান mx এটার সাথে কম্পেয়ার করো তো, দেখো তো y সমান mx আকারের সমীকরণ আসছে কিনা। y ইকুয়াল mx কিসের সমীকরণ? সরল রেখা না? তাহলে এটা তুমি বলতে পারো এটা সরল রেখা বা স্ট্রেট লাইন নির্দেশ করে। এটা অ্যান্সার। সমীকরণ বললে এইটুকুই অ্যান্সার। আর যদি বলে কিসের সমীকরণ নির্দেশ করে তাহলে এটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে। এখন প্রবলেমটা হচ্ছে কি জানো? প্রবলেম হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুঝি না কোনো একটা সমীকরণ দেখে। ধরো এটা নয় বুঝলে তুমি বৃত্ত বা সরলরেখা বুঝলা, কিন্তু ধরো পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত এরকম যদি সমীকরণগুলো আসে আমরা অ্যাকচুয়ালি সমীকরণ দেখে চিনি না যে এটা কিসের সমীকরণ হবে। তো আমার প্রথম কাজ হবে এটাই, তোমাকে সমীকরণ চেনায়া দেওয়া। কোনো একটা সমীকরণ আসলে দেখে যেন তুমি বলতে পারো এটা কি নির্দেশ করে। তাহলে প্রথম টপিক হচ্ছে এই টপিকের ম্যাথগুলো করানোর আগে প্রথমে আমরা দেখব যে সমীকরণ চেনার উপায় কি। সমীকরণ চেনার উপায় কি? 1 নাম্বার লিখে নাও। 1 নাম্বার, যদি এমন হয় চলক x আর y, দুটা চলক আসতেছে এখানে আমার, x ও y চলক দুটার x ও y উভয়ের ঘাত 1, দুটার পাওয়ারই যদি 1 হয়, উভয়ের ঘাত 1 এটা যদি হয় তাহলে সেটা সরল রেখা বা স্ট্রেট লাইন নির্দেশ করে। দেখো মনে করে দেখো, এর আগে পড়ে আসছিলাম সরল রেখার সমীকরণ, দেখো তো এরকম করে পড়ে আসছিল কিনা। সরল রেখার সমীকরণ হচ্ছে একটা হচ্ছে y ইকুয়াল mx, এটাও সরল রেখার সমীকরণ ছিল। আর একটা সরল রেখার সমীকরণ এরকম করে পড়ে আসছিল y ইকুয়াল mx প্লাস c, এগুলো সরল রেখার সমীকরণ কিন্তু ছিল। কেমন সরল রেখা? y ইকুয়াল mx যেটা, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, যেমন y ইকুয়াল mx টা মূল বিন্দুগামী সরল রেখা ছিল। আর mx প্লাস c যেটা, এটা এই যে y অক্ষকে ছেদকারী সরলরেখা ছিল, যেখানে পড়ে আসলে যে y অক্ষ থেকে ছেদকৃত অংশের দৈর্ঘ্য হলো c আর হলো m ঢাল।
তো কোনো একটা সমীকরণ যদি সরল রেখার সমীকরণ হয় y ইকুয়াল mx বা y ইকুয়াল mx প্লাস c, খেয়াল করে দেখো তো এই সমীকরণগুলোতে চলক যে x আর y এই দুটার পাওয়ার কত? x এর পাওয়ারও 1, y এর পাওয়ারও 1, x এর পাওয়ারও 1, y এর পাওয়ারও 1। তাহলে এখান থেকে তুমি ফার্স্ট যে ডিসিশন নিবা সেটা হচ্ছে চলকের পাওয়ার যদি 1 হয়, x y যেটাই থাকুক না কেন বা দুটাই থাকুক না কেন, দুটার পাওয়ারই যদি 1 হয় তাহলে সেটা হবে সরলরেখা। আবার খেয়াল করো এই যে x অক্ষের সমীকরণ কি বলো তো? x অক্ষের সমীকরণ কিন্তু y ইকুয়াল 0, তাই না? আর y অক্ষের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল 0। এই অক্ষগুলোও কিন্তু এক একটা সরল রেখা, খেয়াল করে দেখো এগুলাতেও কিন্তু y এর পাওয়ার 1, x এর পাওয়ার 1। তো যে চলকগুলা থাকবে ওই চলকের সবার পাওয়ার যদি 1 থাকে সেগুলোকে আমরা লিনিয়ার ইকুয়েশন বা সরল রৈখিক সমীকরণ বলি বা স্ট্রেট লাইন বলা হয়। এটা গেল 1 নাম্বার, দুটার পাওয়ারই 1 থাকলে সরল রেখা নির্দেশ করবে। এবার আসি 2 নাম্বার, দুটার পাওয়ারই 1 থাকলে সরল রেখা। x ও y দুটা চলক, একটির ঘাত যদি 1 হয় একটির ঘাত 1 ও অপরটির ঘাত যদি 2 হয়, এইটাকে আমরা পরাবৃত্ত বা প্যারাবোলা বলে থাকব। বাংলায় বলা হয় পরাবৃত্ত, প্যারাবোলা বা পরাবৃত্ত বলা হয়। একটার ঘাত 1 আর একটার যদি 2 হয় সেটাকে প্যারাবোলা বা পরাবৃত্ত বলে। প্যারাবোলাটা কি জিনিস বুঝাই দিই দেখো। প্যারাবোলাটা হচ্ছে তোমার এরকম যে তুমি ফিজিক্সে পড়ে থাকবা প্রাসে দেখবা প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা। প্রাসটা কি জিনিস একটু বুঝাই দিই। ধরো তুমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা ঢিল ছুঁড়ছো, এটা মনে করো একটা ঢিল বা ফুটবল, ধরো ফুটবল উপরের দিকে মারছো, তুমি উপরের দিকে নিক্ষেপ করলে ধরো ফুটবলটা এরকম করে এসে এখানে পড়ল। তো যে নিক্ষিপ্ত যে বস্তুটা ছিল, ভূমির সাথে যে নিক্ষিপ্ত বস্তুটা ছিল, কোনো একটা কোণ করে যদি নিক্ষেপ করো কোনো একটা বস্তুকে, ভূমির সাথে কোনো একটা কোণ করে যদি নিক্ষেপ করো কোনো একটা বস্তুকে, তাহলে এই বস্তুটা একটা সময় তোমার হচ্ছে কি বলে, একটা সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভ্রমণ করবে, ভ্রমণ করে আবার ভূমিতে চলে আসবে। তো এই যে গতিপথটা দেখতেছো, এই যে ভ্রমণ করার পথ, নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথটা দেখতেছো, এই পথটার যে আকার, এই আকারটাকে বলা হয় পরাবৃত্ত বা ইংলিশে বলা হয় প্যারাবোলা, পরাবৃত্ত বলা হয়। তো পরাবৃত্ত কখন পাওয়া যায় বললাম? পরাবৃত্ত পাওয়া যায় যদি একটা ইকুয়েশনের মধ্যে একটা চলক পাওয়ার হচ্ছে 1 এবং একটা চলকের পাওয়ার 2 আসে। আরো একটু ডিটেইলস আলোচনা করি এখানে। পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ 4টা। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax, y স্কয়ার ইকুয়াল 4x। দেখো একটা চলকের পাওয়ার 1 এবং একটা চলকের পাওয়ার 2। y স্কয়ার ইকুয়াল -4ax, একটার পাওয়ার 1 একটার পাওয়ার 2। পরাবৃত্তের সমীকরণ এরকম, x স্কয়ার ইকুয়াল 4ay এবং x স্কয়ার ইকুয়াল -4ay। চিত্রগুলো এরকম, ডেসমস বের করে আঁকায় দেখবা চিত্রগুলো আঁকাইলে অ্যাকচুয়ালি এরকম হয়। খেয়াল করে দেখো, এখানে তুমি দেখবা চলক x আর y এর মধ্যে কার পাওয়ার 1, যেটার পাওয়ার 1 হবে সেই দিকে পরাবৃত্তের কার্ভটা থাকবে। যেমন এখানে x এর পাওয়ার 1, পরাবৃত্তের কার্ভটা এই যে x অক্ষ বরাবর এরকম হয়ে থাকবে, এরকম হবে পরাবৃত্তের কার্ভ। x এর পাওয়ার 1 এই হওয়ার কারণে যার পাওয়ার 1 সেদিকে চিত্রটা থাকবে, ধনাত্মক x অক্ষ বরাবর কার্ভটা থাকবে। x এর পাওয়ার 1 সামনে আছে মাইনাস, এই কারণে এই পরাবৃত্তের চিত্রটা ঋণাত্মক x অক্ষ বরাবর এখান থেকে এরকম হয়ে থাকবে, ঋণাত্মক x অক্ষ বরাবর হয়ে থাকবে। এবার তারপরে y এর পাওয়ার 1, তাহলে
ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর চিত্রটা থাকবে এরকমই থাকবে, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর চিত্রটা থাকবে এখান থেকে এরকম এদিকে হবে। এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, কিন্তু সামনে আছে মাইনাস, যেহেতু মাইনাস ওয়াই অক্ষ বরাবর চিত্রটা থাকবে। এটা আপাতত দরকার নেই, কোনিক চ্যাপ্টারে তুমি ডিটেইলস পড়বা, এটা শুধু বোঝার জন্য তুলে নাও একটু। যার পাওয়ার 1 সেই দিকে হবে চিত্রটা। তাহলে 2 নাম্বার বলছি, প্রথমটা বলছি সরল রেখা, যদি দুটার পাওয়ারই 1 হয় সেটা হবে সরল রেখা, একটার পাওয়ার 1 একটার পাওয়ার 2 এটা হইলে হবে পরাবৃত্ত। 3 নাম্বার লিখে নাও। 3 নাম্বার হচ্ছে দুটার পাওয়ারই যদি 2 হয়, অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি থাকে, এক্স স্কোয়ার এবং মাঝখানে যদি প্লাস থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ও সহগ যদি সমান হয়, ও সহগ সমান এরকম যদি হয় সেটা বৃত্ত নির্দেশ করে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ও সহগ সমান যদি হয় সেটা নির্দেশ করে আমাদের বৃত্ত, বা ইংলিশে আমরা এটাকে বলবো সার্কেল। বৃত্ত বা সার্কেল নির্দেশ করবে এটা। আসো আঁকায় দিই। বৃত্ত বা সার্কেল হবে এরকম। বৃত্তের যে সমীকরণটা সেটা আমরা নর্মালি 9, 10 এটা পড়ে আসছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল আর স্কোয়ার, এটাকে পড়ে আসছি বৃত্তের সমীকরণ। তো এটা হচ্ছে একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, যে এরকম কেন্দ্র মূল বিন্দুতে থাকবে, আর ব্যাসার্ধ হচ্ছে আর বা এ, ধরো আর। এখন তুমি শুধুমাত্র এটাই যে বৃত্তের সমীকরণ এমন না, ফার্স্ট পেপারে তুমি পড়ে আসছো বা পড়ে আসবা এরকম যে এইটা হলো একটা বৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। যদি পড়ে আসো তাহলে তো তুমি জানোই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, আদর্শ সমীকরণ, যেটা কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে আর। অর্থাৎ বৃত্তটার কেন্দ্র যে সবসময় মূল বিন্দুতেই থাকবে এমন তো কোনো কথা নাই, কেন্দ্রটা যে কোনো জায়গায় থাকতে পারে। এই যে সমীকরণটা, এই সমীকরণ অনুযায়ী কেন্দ্র সবসময় এই যে 0, 0-তে এখানে থাকবে, আর এই সমীকরণ অনুযায়ী বৃত্তের কেন্দ্রটা যে কোনো জায়গায় থাকতে পারে। তোমাকে আপাতত এই চ্যাপ্টারে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটার পাওয়ারই যদি হয় 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটার পাওয়ারই যদি, দুটার সহগই যদি সমান হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সহগ সমান হলে সেটা হবে বৃত্ত। এবার আসো সহগ যদি অসমান হয় তাহলে কি হবে। খেয়াল করে দেখো, তোমাকে আমি যদি বলি যে একটা বৃত্তের সমীকরণ এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, এটা একটা বৃত্তের সমীকরণ, তাই না? তো তুমি এই বৃত্তটাকে, বৃত্তের কেন্দ্র হবে 0, 0-তে আর ব্যাসার্ধ হবে আর, এরকম একটা বৃত্ত হবে। বৃত্তের কেন্দ্র হবে 0, 0-তে আর ব্যাসার্ধ হবে আর। সাপোজ ধরে নাও এটা একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে 0, 0-তে, এই যে এটা হলো কেন্দ্র মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ হচ্ছে এটার, আমরা দেখি ব্যাসার্ধ, যেহেতু এটাকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5 এর উপরে স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ হলো 5। এবং ব্যাসার্ধ কোনটা বলো তো? এই যে কেন্দ্র থেকে এই যে এইটুকু কি ব্যাসার্ধ না? এবং এই ওয়াই অক্ষ বরাবর এইটুকু কি ব্যাসার্ধ না? আমি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে একটু এইভাবে লিখতে চাই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 এর উপরে স্কোয়ার, এটা ইকুয়াল 1। এভাবে লিখতে চাই। কেন এভাবে লিখতে চাই তার কারণ একটু বলি। এইভাবেই লিখলে তোমার এক্স স্কোয়ারের নিচে যেটা আছে এটা দিয়ে বোঝায় এক্স অক্ষের কর্তৃত অংশ কতটুকু। এই বৃত্তের ক্ষেত্রে এক্স অক্ষের কর্তৃত অংশ 5 এবং ওয়াই অক্ষের কর্তৃত অংশ 5। অর্থাৎ যদি তোমার বৃত্তটা এরকম হয়, দেখো কোনো একটা বৃত্তের সমীকরণ ধরো এরকম আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আমরা তো জানি এ স্কোয়ার বা আর স্কোয়ার থাকলে এটা হলো বৃত্তের সমীকরণ। এটাকে আমরা নিশ্চয়ই এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এইটা ইকুয়াল 1। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এ একক, তাই না? এই কনসেপ্ট অনুযায়ী ব্যাসার্ধ হলো এ পরিমাণে, এই কনসেপ্ট অনুযায়ী ব্যাসার্ধ হলো এ পরিমাণে। এই আকারে লেখার লাভ হচ্ছে এরকম যে
এইটুকু, এই নিচের অংশটুকু দেখে বোঝা যায় এটা হলো এক্স অক্ষের কর্তিত অংশ। আর এইটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তিত অংশ। যেহেতু বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে তো সমান পরিমাণ অংশ কেটে নিচ্ছে, ব্যাসার্ধ যেহেতু এ পরিমাণে আর কেন্দ্র যেহেতু মূল বিন্দুতে, সমান পরিমাণ অংশ কেটে নিচ্ছে। এখন খেয়াল করো, বৃত্তকে তুমি যদি প্রেসারাইজ করো এইভাবে বা এইভাবে, যেভাবেই করো না কেন, বৃত্তকে তুমি যদি চাপ দাও, সেটা কি আর বৃত্ত থাকবে? ধরো এইভাবে চাপ দিলা, বৃত্তর আকার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বৃত্ত কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যাবে। ওই আকারটাকে বলা হয় উপবৃত্ত বা ইলিপস বলা হয়। উপবৃত্ত বা ইলিপস বলা হয়। কি রকম দেখো, ধরো এইটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এখানে তোমার একটা বৃত্ত আছে, মনে করো এটা তোমার একটা বৃত্ত, এই জায়গাটা একটা বৃত্ত আছে। এখন বৃত্তকে তুমি মনে করো এরকম করে প্রেসারাইজ করলা, বৃত্তকে তুমি এরকম করে চাপ দিলা, এরকম করে চাপ দিলে এই দিকের অংশটা কমে যাবে না, ওয়াই অক্ষের পরিমাণটা কমে যাবে, আর এই দিকে বেড়ে যাবে না। দেখো তো ব্যাপারটা এরকম হয়ে যাবে নাকি? বৃত্তকে চাপ দিলে, বৃত্ত অবশ্যই এরকম আকার ধারণ করবে, এবং এইরকম যে আকার ধারণ করলো এই আকারটাকে বলা হয়, এই আকারটার নাম হচ্ছে, ইংলিশে বলা হয় এটাকে ইলিপস, আর বাংলায় বলা হয় উপবৃত্ত। ইলিপস বা উপবৃত্ত বলা হয় এটাকে। এখন তুমি ইলিপস বা উপবৃত্তের সমীকরণ যদি দেখতে চাও, বৃত্তের সমীকরণে কি ছিল? বৃত্তের সমীকরণ ছিল এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ইকুয়াল 1। এটা ছিল বৃত্তের সমীকরণ, কারণ বৃত্ত দুটা অক্ষ থেকে সমপরিমাণ অংশ কেটে নিচ্ছিল। উপবৃত্ত কি দুটা অক্ষ থেকে সমপরিমাণ অংশ কেটে নেয়? না, কেটে নেয় না। একটা অক্ষ থেকে বেশি পরিমাণে অংশ কেটে নেয়, একটা অক্ষ থেকে কম পরিমাণে অংশ কেটে নেয়। যেহেতু দুইটা অক্ষ থেকে সমান পরিমাণ অংশ কেটে নেয় না, এই কারণে দুটাই এ স্কোয়ার হবে না। একটা যদি এ স্কোয়ার হয় আর একটা হবে তোমার অন্য কিছু, ধরো বি স্কোয়ার ইকুয়াল 1। উপবৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে খেয়াল করো তো, এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, কিন্তু সহগটা অসমান। এক পাশে সহগ হলো 1 বাই এ স্কোয়ার, আর এক পাশে সহগটা হচ্ছে 1 বাই বি স্কোয়ার। তাহলে সহগ যদি অসমান হয় সেটা নির্দেশ করবে আমাদের উপবৃত্ত। তাহলে 4 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে ও সহগ অসমান থাকবে। সহগ যদি অসমান হয় সেটা আমাদের নির্দেশ করবে উপবৃত্ত, ইংলিশে যেটাকে আমরা বলবো ইলিপস। ইলিপস বা উপবৃত্ত নির্দেশ করবে। ওকে, লাস্ট 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার আর মাইনাস যদি ওয়াই স্কোয়ার হয়, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মাঝখানে যদি মাইনাস থাকে, সহগ সমান বা অসমান যাই হোক না কেন, সহগ সমান বা অসমান যেটাই হোক না কেন, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মাঝখানে মাইনাস থাকলেই সেটাকে আমরা বলবো হাইপারবোলা। ইংলিশে বলা হয় হাইপারবোলা, বাংলায় বলা হয় অধিবৃত্ত। বাংলায় বলা হয় অধিবৃত্ত, ইংলিশে বলা হবে তোমার হাইপারবোলা। এই তো হাইপারবোলা বা অধিবৃত্তের চিত্রটা কেমন ওটাও একটু দেখাই দিচ্ছি। অধিবৃত্তের চিত্র হবে তোমার এইটা একটা অক্ষ, এই সব কিছুই তুমি কনিক চ্যাপ্টারে ভালোভাবে শিখবা। আপাতত শুধু জানলেই হচ্ছে কেমন থাকলে সমীকরণ কেমন। এইদিকে একটা পরাবৃত্তের মতো থাকবে এবং এইদিকে একটা পরাবৃত্তের মতো থাকবে, নট পরাবৃত্ত, পরাবৃত্তের মতো থাকবে। এরকম এরকম এই ধরনের চিত্রকে বলা হয় অধিবৃত্ত বা হাইপারবোলা। এর সমীকরণ হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাঝখানে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সামথিং থাকবে এ স্কোয়ার, ধরো 5 জাস্ট এটুকু থাকলেই হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মাঝখানে মাইনাস থাকলে সেটা আমাদের অধিবৃত্ত নির্দেশ করবে বা হাইপারবোলা নির্দেশ করবে।
আমি আবার একটু সামারি করে দিচ্ছি তোমাকে। দুটার পাওয়ারই যদি এক হয়, এক্স এবং ওয়াই দুটার পাওয়ারই যদি এক হয়, সেটা নির্দেশ করে সরল রেখা। একটার পাওয়ার এক, একটার পাওয়ার দুই হইলে পরাবৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং সহগ সমান হলে বৃত্ত, সহগ অসমান হলে উপবৃত্ত, আর মাঝখানে মাইনাস থাকলে অধিবৃত্ত। এবার আসো আমরা দেখি যে ম্যাথ কিরকম আসে। ম্যাথ বলছে দেখো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হইলে এইটা কিসের সমীকরণ নির্দেশ করবে, যেটা কিসের সমীকরণ নির্দেশ করবে এটা বলা আছে। ম্যাথগুলা করার সিস্টেম মোটামুটি সেম। প্রথমে তোমাকে যেটা করতে হবে, কি অনুযায়ী সমীকরণ বের করতে হবে, সমীকরণ বের করতে হবে যে এটা থেকে মডুলাস অফ জেড মাইনাস ফাইভ এটা ইকুয়াল 3, এটা কিসের সমীকরণ নির্দেশ করে। প্রথম কাজ হচ্ছে তুমি জেড এর মানটা বসাবা। জেড এর মান মোটামুটি এই ম্যাথগুলাতে সবসময় এটাই দেওয়া থাকে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ এটা ইকুয়াল 3 দেওয়া আছে। প্রথম কাজ কি, প্রথমে হলো জেড এর মান বসাবা। এবার বাস্তব এবং অবাস্তব আলাদা করে নাও। বাস্তব হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর অবাস্তব হচ্ছে আই ওয়াই এটা ইকুয়াল 3। প্রথম কাজ জেড এর মান বসাইতে হবে, বাস্তব এবং অবাস্তব আলাদা করে নিতে হবে। এবারের কাজ হচ্ছে তুমি মডুলাসটা এখান থেকে তুলে দিবা। মডুলাস তুলে দিলে এরকম হবে রুট ওভার বাস্তবের উপরে স্কোয়ার এক্স মাইনাস ফাইভ এটার উপরে স্কোয়ার প্লাস আই এর যে সহগ থাকবে সহগের উপরে স্কোয়ার এটা ইকুয়াল 3। এখান থেকে যদি আমি বর্গ করে দিই এরকম আসবে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল 9 এটা আসে। আরও যদি একটু ভাঙ্গায় নিই, আরও যদি একটু ভাঙ্গাইতে বলো তাহলে এই পাশে হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস কত 25 প্লাস ওয়াই স্কোয়ার আর এই পাশে আছে 9, সব এক পাশে নিয়ে আসো। সব এক পাশে নিয়ে আসলে এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাজাই লিখতেছি প্লাস মাইনাস 10x প্লাস 25 মাইনাস 9 এটা ইকুয়াল 0। তাহলে ইকুয়েশনটা এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়াল 0। খেয়াল করে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটার পাওয়ার 2, মাঝখানে প্লাস আছে এবং সহগ সমান। যেহেতু সহগ সমান এটা তোমার কি নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে বা সার্কেল নির্দেশ করবে। এটুকু অ্যান্সার। আবারও দেখো তোমাকে বলা হয়েছে, এটা বইটা আসছিল 19-20 এটা বলা হয়েছে এরকম এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। একটা জটিল সংখ্যা দেওয়া আছে, দিয়ে বসে এটার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটি সম্পূর্ণ কাল্পনিক। এটি সম্পূর্ণ কাল্পনিক, পুরোটাই কাল্পনিক মানে হচ্ছে এর বাস্তব পার্টটা থাকবে না। তাহলে আমরা এখান থেকে কোনো একটা ফাংশন বা কোনো একটা ইকুয়েশনে নিয়ে আসব, নিয়ে আসার পরে ওর বাস্তব পার্টটা 0 করে দিব, এই কাহিনী, আর কিচ্ছু না। তাহলে ফার্স্টে জেড এর মান বসাবা। জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই প্লাস 2 এরকম আছে। বাস্তব অবাস্তব আলাদা করে নিচ্ছি। উপরে বাস্তব হলো এক্স আর অবাস্তব হচ্ছে আই প্লাস আই ওয়াই, আর নিচে বাস্তব হলো এক্স প্লাস 2 প্লাস আই ওয়াই। তুমি নিশ্চয়ই জানো যে জটিল সংখ্যার ক্ষেত্রে ভাগের নিচে কখনো আই যুক্ত রাশি রাখা হয় না, অনুবন্ধী রাশিটা দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হয়। তাহলে এক্স প্লাস 2 প্লাস আই ওয়াই থাকবে আমার এখানে, আমরা গুণ করে দিব এক্স প্লাস 2 মাইনাস আই ওয়াই দিয়ে, উপরে এবং নিচে দুটাকেই। ওকে, তাহলে উপরে আছে এক্স প্লাস আই ওয়াই, গুণ করে দিচ্ছি আমরা এক্স প্লাস 2 মাইনাস আই ওয়াই দিয়ে। আমরা যদি পুরাটাকে গুণ করি তাহলে এরকম আসবে, দেখো ভাগ দিয়ে দিলাম আগে,
নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে আসবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর উপরে যদি গুণ করে দিই তাহলে এরকম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স প্লাস টু আই মাইনাস আই স্কোয়ার ওয়াই প্লাস আই এক্স ওয়াই প্লাস টু আই ওয়াই টু আই ওয়াই আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটাকে যদি গুছায় লিখি তাহলে খেয়াল করো নিচে থাকবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে বাস্তব কোনটা কোনটা থাকতেছে একবারে লিখি। বাস্তব হলো এক্স স্কোয়ার থাকতেছে, এখানে থাকতেছে প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই থাকতেছে, প্লাস বাকিগুলোর মধ্যে থেকে যদি আমরা আই কমন নিই, আই কমন নিলে তোমার থাকবে এরকম, এখানে থাকবে আচ্ছা এখানে থাকবে টু ওয়াই, এখানে থাকবে আই এক্স ওয়াই তো কেটে যাবে, এখানে থাকবে টু ওয়াই, এটা তো নিয়ে নিছি, টু ওয়াই প্লাস টু প্লাস এক্স, এক্স প্লাস টু ওয়াই প্লাস টু, এটা থাকে সম্ভবত এক্স প্লাস টু ওয়াই প্লাস টু। আচ্ছা এবার তুমি এটাকে এ প্লাস আই বি আকারে যদি লেখো তাহলে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই, এর নিচে আসবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই এর নিচেও আসবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা করলা তুমি। এখন তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলছে এই পুরা বিন্দুটা সঞ্চার পথ হবে সম্পূর্ণ কাল্পনিক। সম্পূর্ণ কাল্পনিক হইলে তাহলে সম্পূর্ণ কাল্পনিক হওয়ার শর্তটা হবে এখানে, শর্ত মতে সম্পূর্ণ কাল্পনিক হইতে হলে বাস্তব পার্টটা থাকা যাবে না। বাস্তব পার্টটা কোনটা? বাস্তব পার্টটা হলো যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকা যাবে না, মানে এটার মানটা জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল, এটাই হচ্ছে এর সঞ্চার পথের সমীকরণ। এটা একটা বৃত্ত অ্যাকচুয়ালি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই। এই তো পরের ম্যাথ দেখা যাক কি আছে। পরের ম্যাথ বলছে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এইটা কিসের সঞ্চার পথ নির্দেশ করে? আসো দেখা যাক। জেড এর মান বসাই দিচ্ছি ফার্স্টে। জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই, তাহলে জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই প্লাস টু। এটা হলো প্রথম কাজ, জেড এর মান বসাই দিবা। বাস্তব অবাস্তব আলাদা করে নিব। এখানে বাস্তব হলো এক্স, বাকি দুটার মধ্যে থেকে আই যদি কমন নেই তাহলে হবে ওয়াই প্লাস ওয়ান। এখানে বাস্তব হচ্ছে এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই, এরকম। এবার মডুলাস উঠাই দিব দুই পাশ থেকে। দুই পাশ থেকে যদি মডুলাস উঠাই দিই তাহলে এখানে এরকম হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে হবে রুট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার, আই এর যে সহগ থাকবে সেই সহগটার উপরে স্কোয়ার। দুই পাশ থেকে রুট উঠে যাবে, দুই পাশ থেকে রুট উঠে গেলে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে হবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কাটবে, সবগুলোকে যদি এক পাশে নিয়ে নাও
সবগুলাকে এক পাশে নিয়ে নিলে এখানে হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো দুই পাশ থেকে কেটে যাবে, দুই পাশ থেকে এক্স স্কোয়ারও কেটে যাবে, তাহলে থাকবে, সব ডান পাশে নিচ্ছি, সবগুলো যদি ডান পাশে নেই তাহলে থাকবে আমার 4x থাকবে, 4x থাকবে, -2y থাকবে, -2y থাকবে, আর এই পাশে নিয়ে আসলে +3 থাকবে। বলছে কিসের সঞ্চার পদ নির্দেশ করে, দেখো তো সবগুলার পাওয়ার 1 কিনা, তাহলে এটা স্ট্রেট লাইন বা সরল রেখা নির্দেশ করবে, স্ট্রেট লাইন বা সরল রেখা নির্দেশ করবে যদি ক্যালকুলেশন ঠিক থাকে। ধরো তোমাকে বলা হয়েছে এরকম যে মডুলাস অফ z+3 এটা ইকুয়াল x বলা হয়েছে কিসের সঞ্চার পদ বা কিসের সমীকরণ নির্দেশ করে। তুমি ফার্স্টে z এর মানটা বসাবা, z এর মান হচ্ছে x প্লাস iy প্লাস 3 এটা ইকুয়াল x, বাস্তব অবাস্তব আলাদা করে নিবা, বাস্তব হচ্ছে x প্লাস 3 আর অবাস্তব হচ্ছে iy এটা ইকুয়াল x, মডুলাস তুলে দাও, মডুলাস তুলে দিলে এরকম আসবে √x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার এটা ইকুয়াল x, দুই পাশে যদি স্কোয়ার করে দিই এই পাশ থেকে রুটটা উঠে যাবে, ভেঙে যদি দিই তাহলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার আর এই পাশে হবে তোমার x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কাটবে, তাহলে ইকুয়েশনটা আসছে এরকম y স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0। খেয়াল করে দেখো একটা চলকের পাওয়ার হচ্ছে 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা নিশ্চয়ই নির্দেশ করবে তোমার পরাবৃত্তের ইকুয়েশন, একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1 হলে এটা পরাবৃত্ত নির্দেশ করে, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ওকে, দেখা যাক এটা প্রমাণ করতে বলছে, এটা দিয়ে এই সমীকরণটা দিয়ে তোমাকে বলা হয়েছে প্রমাণ করো x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা হবে 1। সেম ভাবে প্রথমে z এর মানটা বসায় নিব, 2 ইনটু z এর জায়গায় বসবে আমার x প্লাস iy মাইনাস 1 ইকুয়াল z এর জায়গায় বসবে আমার x প্লাস iy মাইনাস 2। বাস্তব অবাস্তব আলাদা করে নিব, এখানে বাস্তব হচ্ছে একটা 2x আর একটা হলো মাইনাস 1, আর i ইন্টু 2y এটা হলো অবাস্তব, এই পাশে বাস্তব হচ্ছে তোমার x মাইনাস 2 আর অবাস্তব হচ্ছে তোমার iy। মডুলাস যদি তুলে দিই, মডুলাস তুলে দিলে এরকম আসবে √2x মাইনাস 1 এটার উপরে স্কোয়ার আর এটা হচ্ছে 4y স্কোয়ার, আর এই পাশ থেকে মডুলাস তুলে দিলে আসবে √x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, এরকম আসবে। দুই পাশ থেকে যদি রুট তুলে দাও, রুট তুলে দিলে এরকম থাকবে 2x মাইনাস 1 এটার উপরে স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, আর এখানে থাকবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। ভাঙ্গাই দিব ইকুয়েশনগুলোকে, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার, এরকম আসে। তাহলে কাটবে কি কিছু, -4x কেটে যাবে, এক পাশে নিয়ে আসি, দেখো সবগুলাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, x স্কোয়ার থাকে আমার 3টা, 3x স্কোয়ার থাকে, y স্কোয়ার থাকে 3টা, 3y স্কোয়ার ইকুয়াল এই পাশে থাকে তোমার 3, তাহলে 3 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এরকম হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 1। একেবারে ইজি ম্যাথ, একেবারে ইজি ম্যাথ। এই তো, আসো দেখি কি আছে এরপরে। এটাও প্রমাণ করে দিব, ঠিক আছে করে দিচ্ছি প্রমাণ। এটা ফার্স্টে আমরা মানগুলা বসায় নিব, 3 থাকবে
জেড এর জায়গায় বসাবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু থাকবে, জেড এর জায়গায় বসাবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, এরকম থাকলো। 3 থাকলো মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, 2 থাকলো মডুলাস অফ এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই, এরকম। এবার মডুলাস তুলে দিব। মডুলাস তুলে দিলে আমি লিখতে পারবো এরকম, 3 থাকলো এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 থাকবে মডুলাস তুলে দিলে এখানে হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুই পাশে যদি বর্গ করে দাও, দুই পাশে বর্গ করে দিলে 3টা হয়ে যাবে 9, এটাকে আমি ভেঙে দিচ্ছি, রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, 2টা হয়ে যাবে 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, 9x স্কোয়ার 18x 9y স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস 4y স্কোয়ার। সবগুলাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার থাকে আমার 5টা, খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার থাকে 5টা, ওয়াই স্কোয়ার থাকে 5টা ইকুয়াল এক্স থাকে কয়টা একটু দেখা যাক, 18x এই পাশে আসলে 2টা এক্স থাকবে, আর হচ্ছে 16 মাইনাস 9 প্লাস 7 হবে, এই যে মিলে গেছে। 5 যদি কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x প্লাস 7। এরপরের যে ম্যাথটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ প্রচুর আসে, প্রচুর আসে। এই টাইপের ম্যাথ ভালোভাবে বুঝে করতে হবে। দেখো z প্লাস 5 প্লাস মডুলাস অফ z মাইনাস 5 ইকুয়াল 15। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা z এর মানটা বসাবো। z এর মান হচ্ছে আমার x প্লাস আই ওয়াই প্লাস 5 প্লাস x প্লাস আই ওয়াই মাইনাস 5, এটা ইকুয়াল 15 লিখলাম আমি। মডুলাস যদি তুলে দেই তাহলে এরকম হবে রুট ওভার x প্লাস 5 এটার উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এখানে হবে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 15। এই জায়গাটা থেকে আমরা একটা ইকুয়েশনে আসব, সোজা কথায় রুটটা তুলে দিতে হবে। এখন রুট তুলে দিতে হয় স্কোয়ার করে, দুইটা এরকম রুট থাকলে স্কোয়ার করার সুবিধাজনক সিস্টেমটা হচ্ছে একটাকে অপোজিট পাশে পাঠায় দিয়ে বর্গ করবা, তাহলে সুবিধা হবে। একটা রেখে দিচ্ছি আমি এখানে, x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি রেখে দিচ্ছি 15 মাইনাস রুট ওভার x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এই পাশে পাঠিয়ে দিলাম। দুই পাশে যদি বর্গ করি, এই পাশে যদি বর্গ করি, খেয়াল করো রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে এরকম হবে x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাবে যদি বর্গ করি। আর এই পাশে যদি বর্গ করি, খেয়াল করো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মানে হবে 225 মাইনাস 2ab 30 ইন্টু এটা
প্লাস বি স্কোয়ার মানে এটার উপরে এ স্কোয়ার, রুটটা উঠে যাবে, এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হবে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, দুই পাশ থেকে ওয়াই স্কোয়ার কাটবে, এটা মাইনাস। যদি ভেঙে দেই তাহলে এখানে হবে তোমার এরকম এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, আর এখানে হবে 225 মাইনাস 30 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আসবে নিচে তো দেখা যাচ্ছে না, আচ্ছা আমি লিখে, আচ্ছা এই সাইডে লিখতেছি, নিচে আসবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, দুই পাশ থেকে 25 এবং এক্স স্কোয়ার দুটো কেটে যাবে, এক্স স্কোয়ার এবং 25 কেটে যাবে। আচ্ছা তাইলে 10x এই পাশে নিয়ে আসলে হবে 20x, এক পাশে থাকতেছে 20x মাইনাস, এটাকেও এই পাশে নিয়ে আসি মাইনাস 225, আর এক পাশে থাকতেছে মাইনাস 30 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম থাকতেছে। ঠিক আছে, কমন যাবে, সবগুলাকে কাটা যায় অ্যাকচুয়ালি কত দিয়ে, 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে এটা হবে 4, এটা হবে 4x, 5 দিয়ে কাটলে 4 5 45, 5 দিয়ে কাটলে হবে মাইনাস 6 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম হবে। আবারও দুই পাশে বর্গ করব, আবারও যদি দুই পাশে বর্গ করি তাহলে একটু দেখা যাক কি আসে, এটা আসবে 16x স্কোয়ার, 45 গুণন 2 90, 4 9 36 মাইনাস 360x, 45 গুণন 45 আসবে 2025, আর এখানে হবে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে তোমার 16x স্কোয়ার মাইনাস 360x প্লাস 2025 ইকুয়াল 36x স্কোয়ার মাইনাস 360x, 36 আর 25 কত, 900 প্লাস 36 ওয়াই স্কোয়ার, 360x কেটে যাবে, সবগুলাকে আমি ডান পাশে নিচ্ছি, ওই পাশে ডান পাশে নিলে 36 মাইনাস 36x স্কোয়ার থেকে 16x স্কোয়ার বাদ দিলে 20টা এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার তো আছে 36টা ওয়াই স্কোয়ার আছে, আর 2025 থেকে 900 বাদ দিই, 2025 মাইনাস 900 আসবে হলো 1125, এইটাই অ্যান্সার। তোমাকে যদি বলা হয় এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে ইলিপস বা উপবৃত্তের ইকুয়েশন। কেন ইলিপস বা উপবৃত্ত হবে বলো দেখি? তার কারণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এবং সহগ হচ্ছে অসমান, এরকম থাকলে ইলিপস আসে, বা যেটাকে আমরা উপবৃত্ত বলি। খেয়াল করো, যদি এরকম সেম রাশি থাকে, এরকম যদি সেম রাশি থাকে এবং একটা সামনে যোগ একটা সামনে বিয়োগ, এই যে এরকম, আর মাঝখানে যদি প্লাস আসে, এটা অলওয়েজ উপবৃত্ত নির্দেশ করে। মাঝখানে যদি প্লাস আসে তাহলে উপবৃত্ত নির্দেশ করে, আর মাঝে যদি মাইনাস আসে তাহলে অধিবৃত্ত নির্দেশ করে। পরীক্ষায় ম্যাথ আসলে, বোর্ড পরীক্ষায় যদি ম্যাথ আসে তাহলে এই টাইপের ম্যাথগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আসে, কারণ এগুলোর ক্যালকুলেশন একটু বড় হয়। ঠিক আছে, তো এই যে মাঝখানে যদি প্লাস থাকে সেটা উপবৃত্ত নির্দেশ করবে, মাঝখানে যদি মাইনাস হয় সেটা অধিবৃত্ত নির্দেশ করবে। যেমন এই যে এই ম্যাথটা করে দেখবা, মাঝখানে যেহেতু মাইনাস আছে এটা হাইপারবোলা বা অধিবৃত্ত নির্দেশ করবে, এটা তুমি নিজে করবা, হোমওয়ার্ক দিচ্ছে, এটাকে অধিবৃত্ত নির্দেশ করবে। ওকে, পরের ম্যাথ,
এটাও হোমওয়ার্ক দিব, কিন্তু ম্যাথ আমি ফরম্যাট দাঁড় করায় তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। এটা লাগবে এই ম্যাথ করতে। কোশ্চেন পড়ে নাও, কিছুই না, নর্মাল কোশ্চেন। এটার মানটা আগে বের করে নিব এবং তারপরে এটার মানটা বের করে নিব, নিয়ে এখানে বসাই দিব। এফ অফ জেড প্লাস 6 লাগবে। এফ অফ এক্স যদি এটা হয়, এফ অফ জেড প্লাস 6, এফ অফ জেড প্লাস 6, তাহলে এক্স এর জায়গায় বসবে অবশ্যই জেড প্লাস 6 মাইনাস 2, তাহলে আসবে তোমার জেড প্লাস 4। আর কি লাগবে? এফ অফ জেড মাইনাস 2, এফ অফ জেড মাইনাস 2, তাহলে এক্স এর জায়গায় বসবে জেড মাইনাস 2, জেড মাইনাস 2 মাইনাস 2, তাহলে আসবে জেড মাইনাস 4। মান বসাই দিচ্ছি। তাহলে এটার মান আসছে মডুলাস অফ জেড প্লাস 4, মাঝখানে আছে প্লাস, এটা হচ্ছে জেড মাইনাস 4, এটা ইকুয়াল 10। দেখো মাঝখানে প্লাস আসছে, সেম ভাবে করে ফেলবা, উপবৃত্তের সমীকরণ আসবে। এটা হোমওয়ার্ক। লাস্ট ম্যাথ বলা হয়েছে এক্স প্লাস আই ওয়াই সমান যদি এটা হয়, দেখাইতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x মাইনাস 3। এটা প্রমাণ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x মাইনাস 3 প্রমাণ করতে হবে। তো আমাদের কাজ হবে যেটা, একেবারে সিম্পল কাজ, এটাকে আমরা এ প্লাস আই বি আকারে নিয়ে আসবো, নর্মাল আকারে নিয়ে আসবো, কারণ তুমি জানো যে নিচে কখনো আই যুক্ত রাশি থাকবে না। সো এ প্লাস আই বি আকারে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এক্স এর মান আর ওয়াই এর মান পাবো আমরা, লেফট সাইডে বসাই দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। আসো, বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দেওয়া লাগতেছে। বিপরীত রাশি দ্বারা উপরে নিচে যদি গুণ করে দিই, তাহলে এক্স প্লাস আই ওয়াই থাকবে এখানে। বিপরীত রাশি কত? বিপরীত রাশি হলো 2 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে এটা হয়ে যাবে 2 প্লাস কস থিটা, এটার উপরে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আই স্কোয়ারটার কারণে প্লাস হয়ে যাবে, আই স্কোয়ার তো আর থাকবে না, আসবে সাইন স্কোয়ার থিটা। এই ম্যাথটা করার আগে আমি একটু তোমাকে এই জিনিসটা একটু ভাঙ্গায় লিখে রাখতে চাই, এটা কি আসে। 2 প্লাস কস থিটার উপরে হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা একটু ডিরেক্টলি বসাবো বারবারই যদি আসে। 2 প্লাস কস থিটা হোল স্কোয়ার, দেখো 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মান কি আসবে আমি এখানে লিখে রাখবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দাও, 4 প্লাস 4 cos থিটা প্লাস cos a স্কোয়ার থিটা প্লাস এখানে আছে সাইন স্কোয়ার থিটা। cos a স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হবে 1, তাহলে 1 হলে 4 আর 1 5 প্লাস 4 cos থিটা, 5 প্লাস 4 cos থিটা আসবে। এই জিনিসটা আমি ডিরেক্টলি বসাবো। কার মান ডিরেক্টলি বসাবো? এই যে এটার মান 2 প্লাস cos থিটা হোল স্কোয়ার cos থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মান আসছিল 5 প্লাস 4 cos থিটা। এটা ডিরেক্টলি বসাবো, 5 প্লাস 4 cos থিটা ডিরেক্টলি বসাবো। ওকে, ম্যাথ করা যাক তাহলে। x প্লাস আই ওয়াই এটা ইকুয়াল, নিচে আসতেছে 5 প্লাস 4 cos থিটা আর উপরে আসতেছে 6 প্লাস 3 cos থিটা মাইনাস আই ইন্টু 3 সাইন থিটা। এ প্লাস আই বি আকারে যদি লিখো এক্স প্লাস আই ওয়াই সমান 6 প্লাস 3 cos থিটা, এর নিচে লিখবা তুমি 5 প্লাস 4 cos থিটা প্লাস আই ইন্টু মাইনাস 3 সাইন থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা, তাই না? যেটা দুই পাশে দুটো জটিল সংখ্যা আছে, দুটো যদি আমি সমতা করি
দুটো যদি আমি সমতা করি, সমতা করলে x এর মান এখান থেকে লেখা যাবে, x এর মান লেখা যাবে 6 প্লাস 3 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। আর এখানে y এর মান লেখা যাবে মাইনাস 3 ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। এই যে x আর y এর মান পাইছি আমরা, x এবং y এর মান পাওয়া গেছে, x এবং y এর মান আমরা লেফট সাইডে বসায় দিব। আসো দেখি কি হয়। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার যদি হয়, এটার উপরে যদি স্কয়ার করি, x এর মান হচ্ছে 3 ইন্টু 2 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। এটার উপরে স্কয়ার করতে বলছে, তাই না? তাহলে স্কয়ার যদি করি, 3 এর উপরে স্কয়ার হয়ে যাবে, এটার উপরে স্কয়ার হয়ে যাবে, এটার উপরে স্কয়ার হয়ে যাবে, প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস 9 sin স্কয়ার থিটা হবে উপরে, আর নিচে হবে 5 প্লাস 4 cos থিটা, এটার উপরে স্কয়ার। লসাগু হচ্ছে 5 প্লাস 4 cos থিটা, এটার উপরে স্কয়ার, তাহলে আসবে 9 ইন্টু 2 প্লাস, এটা ভেঙে দিই, ভেঙে দিলেই ভালো হবে। ভেঙে দিলে এটা হবে 4 প্লাস 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা। 9 যদি একবারে কমন নিয়ে নেই তাহলে আসবে sin স্কয়ার থিটা, এরকম আসবে। তাহলে খেয়াল করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হবে, তাহলে এখানে হবে 5, 9 ইন্টু 5 প্লাস 4 cos থিটা ডিভাইডেড বাই নিচে আসতেছে 5 প্লাস 4 cos থিটা, এটার উপরে স্কয়ার। একটা কেটে যাবে, একটা যদি কেটে যায়, একটা যদি কেটে যায় তাহলে এরকম হবে, 9 থাকবে শুধু উপরে আর নিচে থাকবে 5 প্লাস 4 cos থিটা। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে 4x মাইনাস 3, সম্ভবত 4x মাইনাস 3। তো এরপরে কি করা লাগবে বলো? এরপরে কি করা লাগবে? জানি না কি করা লাগবে। তো আমরা যেটা করব, এখানে আমার প্রমাণে মিলবে হলো 4x মাইনাস 3, শেষ থেকে শুরু করব। 4x মাইনাস 3, তো x এর মান বসাই দিব। 4 ইন্টু x এর মান কি ছিল? x এর মান ছিল 6 প্লাস 3 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা। 6 প্লাস 3 cos থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা মাইনাস 3। লসাগু করা যাক। লসাগু হচ্ছে তোমার এরকম, আরে লসাগু হচ্ছে 5 প্লাস 4 cos থিটা, 4 6 24 প্লাস 12 cos থিটা, 12 cos থিটা মাইনাস 15 মাইনাস 12 cos থিটা। খেয়াল করে দেখো, 12 cos থিটা 12 cos থিটা কেটে যাচ্ছে, 24 থেকে 15 বাদ দিলে 9, উপরে শুধু 9 হচ্ছে, নিচে 5 প্লাস 4 cos থিটা মিলে গেছে। তো এই তো অ্যান্সার। লাস্ট ম্যাথ, আরেকটা ম্যাথ করবো আমরা, এটাই লাস্ট কোয়েশ্চেন। বলা হচ্ছে x প্লাস আই ওয়াই, জেড এর মান যদি x প্লাস আই ওয়াই হয়, এবার আর্গুমেন্ট দিয়ে দিছে, কোনো কিছু না, একেবারে সিম্পল ম্যাথ, আগের মতোই। আমাকে বলছে আর্গুমেন্ট অফ এটা, জেড এর মান বসাবো আগে। জেড এর মান হচ্ছে x প্লাস আই ওয়াই মাইনাস 2, জেড এর মান হচ্ছে x প্লাস আই ওয়াই মাইনাস 1, সমান হবে না তো, মাইনাস হবে। মাইনাস 1।
মাইনাস হবে না প্লাস হবে, দাঁড়াও একটু, প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, এটা ইকুয়াল পাই বাই টু, তাই না? তো আমরা যেটা জানি জাস্ট সেই কাজটা করব, জানি হচ্ছে নিচে আই যুক্ত রাশি থাকবে না, যেহেতু আই যুক্ত রাশি থাকবে না আমরা অপোজিট রাশি দ্বারা গুণ করে দিব, এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই আছে উপরে, আমরা গুণ করে দিব এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই দ্বারা, নিচে যদি সেটাই করি তাহলে এখানে হবে নিচে এক্স প্লাস ওয়ান এটার উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল পাই বাই টু। উপরে যদি গুণ করে লিখি, উপরে যদি গুণ করে লিখি তাহলে খেয়াল করো কি আসে, এক্স স্কোয়ার আসবে প্লাস এক্স মাইনাস আই এক্স ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস আই ইন্টু টু ওয়াই প্লাস আই এক্স ওয়াই প্লাস আই ওয়াই মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে আসবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা দেওয়ার দরকার নেই, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল পাই বাই টু। আমরা এবার বাস্তব অবাস্তব আলাদা করে লিখতেছি, দেখো আগে কাটে কোনটা দেখে নাও, মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স ওয়াই কাটবে, আচ্ছা আর্গুমেন্ট অফ আচ্ছা একবারে লিখি, এ প্লাস আই বি আকারে লিখতেছি, দেখো বাস্তব কোনটা কোনটা, এক্স স্কোয়ার বাস্তব, এক্স স্কোয়ার বাস্তব প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বাস্তব এইখানে প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো বাস্তব, আই স্কোয়ারের মান বসানোর পরে এক্স আছে একটা প্লাস এক্স, এটাও বাস্তব, আর বাস্তব সরি মাইনাস এক্স হবে কারণ এখানেও একটা মাইনাস টু এক্স আছে, তাহলে মাইনাস এক্স হবে, আর এই যে মাইনাস টু এটা হলো বাস্তব, বাস্তবের নিচে নিচেরটা লিখলাম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস যেগুলোর মধ্যে আই আছে সেগুলোর মধ্যে থেকে আই যদি কমন নেই তাহলে এখানে হবে একটা আই ওয়াই আর একটা আই ওয়াই, আর তো কিছু না, থ্রি আই ওয়াই, তাহলে আই যদি সামনে লিখি থ্রি ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পাই বাই টু। খেয়াল করে দেখো তোমাকে বলছে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্টের মানটা হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই টু, তাই না? তাই যদি হয় তুমি খেয়াল করো তো কাদের আর্গুমেন্ট পাই বাই টু হয়, আই এর আর্গুমেন্ট পাই বাই টু, টু আই এর আর্গুমেন্ট পাই বাই টু, থ্রি আই এর আর্গুমেন্ট পাই বাই টু, এইগুলার আর্গুমেন্ট 90 ডিগ্রি না পাই বাই টু না, তাহলে এগুলার ক্ষেত্রে কোনো বাস্তব পার্ট থাকে, বাস্তব পার্ট কি থাকা যাবে? তাহলে কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট যদি 90 ডিগ্রি হয় তাহলে তার বাস্তব পার্ট বা রিয়েল পার্ট এটা হচ্ছে শূন্য হয়ে যাবে, তাই না? বাস্তব পার্টটা শূন্য হয়ে যাবে, তাহলে বাস্তব পার্ট কোনটা? বাস্তব পার্টটা হলো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল জিরো, নিচেরটা ওই পাশে চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটা ইকুয়াল জিরো, এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে, সহজ ম্যাথ। তো এই টপিক এইখানেই শেষ।